নমস্কার। আমার নাম ডক্টর ভাস্বতী চক্রবর্তী আচার্য। আমি বাচ্চাদের পেটের রোগের বিশেষজ্ঞ। আজকে আমরা একটা বিশেষ প্রবলেম বাচ্চাদের যেটা হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করব, এবং এই প্রবলেমটা খুব কমন 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি প্রবলেমটা এমনই একটা প্রবলেম, যেটা এক ধরনের অ্যালার্জি, এবং সেই অ্যালার্জিটা অ্যাকচুয়ালি শুরু হয় 1 বছরের কমে। কিন্তু অনেক সময় আমাদের হয়তো এটাকে ভালোভাবে ডায়াগনোসিস করতে 1 বছরের পরেও হয়ে যায়, কিন্তু এটা শুরু কিন্তু প্রথম থেকেই হয়ে থাকে 1 বছরের মধ্যে। এটা কি? এটা হচ্ছে মিল্ক প্রোটিন অ্যালার্জি। মিল্ক প্রোটিন একটা প্রোটিন, শরীরে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা এমন যে যখন বাচ্চা একদম জন্ম থেকে আস্তে 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 ডেভেলপ করে, বিভিন্ন ফ্যাক্টর এর মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারে, বিভিন্ন ফ্যাক্টর এটাতে প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু ওটা যদি নর্মালি তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বাচ্চারা অ্যালার্জি তৈরি হয় না। কিন্তু যদি নর্মালি তৈরি না হয়, ইমিউনিটি ডেভেলপমেন্টটা যদি একটু অ্যাভারেজ, মানে আমরা বলি একটু ঘোরানো পথে চলে যায়, তখন কিন্তু আমাদের অ্যালার্জি তৈরি হয়। তো সেই সবচেয়ে কমন অ্যালার্জি যেটা, সেটা হচ্ছে মিল্ক প্রোটিন থেকে অ্যালার্জি। কেন? কারণ বাচ্চা প্রথম 6 মাসের কমে মিল্কই খেয়ে থাকে, সেটা আন্ডার ব্রেস্ট মিল্ক খাবে কিংবা আর্টিফিশিয়াল মিল্ক খাবে। এবং বেশিরভাগ মিল্ক এই প্রোডাক্ট গুলো, ব্রেস্ট মিল্কটা বলছি, আর্টিফিশিয়াল মিল্ক গুলো যেগুলো তৈরি হয় সেগুলো সব কাউস মিল্ক প্রোটিনটাকে বিভিন্ন ভাবে মডিফাইড করে পাউডার হিসেবে দেওয়া হয়। এবার মাও যখন ব্রেস্ট মিল্ক ফিডিং করেন বাচ্চাকে, মাও আমরা দেখেছি প্রতিজন মাই অনেক অনেক মিল্কের প্রোডাক্ট খেয়ে থাকেন। তো সেক্ষেত্রে মিল্কের কিছু কিছু প্রোটিনের ফ্র্যাকশন এই ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে সিক্রেটেড হয়। এবং যদি আমার বাচ্চার প্রতিরোধ ক্ষমতাটা একটু আনইউজুয়াল হয়ে থাকে, একটু অ্যাবারেন্ট যেটা বলছিলাম, একটু ঘুরানো হয়ে থাকে, ভালো করে ডেভেলপ না হয়ে থাকে, তাহলে কিন্তু সে ব্রেস্ট মিল্ক শুধু খেয়েও অ্যালার্জি তৈরি হয়ে যেতে পারে তার বডির ভেতরে। তো সেই জন্য এই মিল্ক প্রোটিন অ্যালার্জিটা আমরা এই ধরুন বিগত 4 বছর আগে যদি ভাবি, তখন কিন্তু যত পেশেন্ট দেখতাম তার 10% বাচ্চার মিল্ক প্রোটিন অ্যালার্জি হতো। কিন্তু কিছুদিন ধরে আমরা গত কোভিড এর পরে বা অ্যারাউন্ড কোভিড আমরা দেখছি যে এই পার্সেন্টেজটা কিন্তু আমাদের প্র্যাকটিসে অনেক বেড়ে গেছে, প্রায় 22% হয়ে গেছে। আমরা যেটা রোজ ক্যালকুলেট করি এবং দেখি যে প্রায় 5 জন পেশেন্ট দেখলে পারে 1 জন পেশেন্টের মিল্ক অ্যালার্জি হচ্ছেই। তো সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা খুব কমন এন্টিটি। আপনারা জিজ্ঞেস করবেন যে কি ধরনের, কি হলে বুঝবো যে আমার বাচ্চার মিল্ক প্রোটিন অ্যালার্জি? অনেক রকমের ফিচার হতে পারে। সেরকম কেউ কেউ প্রেজেন্ট করে দুধ খায়, আর মিল্ক খায় বা অন্য খায়, প্রচুর পরিমাণে কান্নাকাটি, সারা রাত ধরে কান্নাকাটি করছে, পেট ফুলে যাচ্ছে, আপনি বলছেন যে বাচ্চার নিশ্চয়ই পেটে ব্যথা হচ্ছে, কিন্তু সেটা আপনি কিছুতেই কমাতে পারছেন না এটা। অথবা হচ্ছে রেগুলার বেসিসে অনেক বমি করছে, রোদটা ভালো মতো হচ্ছে না। তো সেগুলি আপনার বিচার হতে পারে। অথবা দেখছেন বাচ্চা, আপনি মিল্ক খাওয়াচ্ছেন, সবই খাচ্ছেন, বাচ্চা সারাদিন ঘ্যান ঘ্যান করে যাচ্ছে এবং পেট ফুলে যাচ্ছে, ভালো করে পায়খানা করছেই না, সেটা হতে পারে বিচার। অথবা এরকম হতে পারে যে আপনি বাচ্চাকে দুধটা খাওয়ালেন প্রথম থেকে, বা আর্টিফিশিয়াল মিল্ক হঠাৎ করে একদিন খাওয়ালেন, প্রতিদিন হয়তো ব্রেস্ট মিল্ক খাচ্ছিল, তখন সাডেনলি প্রচন্ড বমি আর এমন হয়ে গেল মনে হলো যে বাচ্চার একটা সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে, সেই ভেবে আপনাকে ট্রিটমেন্ট করবো। সেটাও কিন্তু মিল্ক অ্যালার্জির ফিচারই হতে পারে, সেটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস। অথবা এরকমও হতে পারে যে বাচ্চা মিল্ক খাচ্ছে, মার মিল্কই খাচ্ছে, বা কিন্তু মা হয়তো অনেক পরিমাণ মিল্ক খাচ্ছেন, প্রায় 1 লিটার মিল্ক খাচ্ছেন। কারণ অনেক সময় হয় গর্ভবতী মারা যখন মিল্ক স্তন্যদান করে থাকেন, তখন কি হয়, সবাই বলে অনেক বেশি করে মিল্ক খান, তাহলে অনেক মিল্ক আসবে। তো সেই জন্য কি করেন ওনারা, অনেক দুধ এবং দুধের প্রোডাক্ট খেতে থাকেন, প্রায় 1 লিটার আমরা হিসেব করে দেখি যে দুধের প্রোডাক্ট খাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের মিল্কের যে ফ্র্যাকশনটা যেটা বলেছিলাম, সেটা সিক্রেশনও বেশি হয়। তখন কি হয়, সেই মাদারেরও বাচ্চা কিন্তু অ্যালার্জি অনেক সময় হয়েছে। এবং অনেক সময় দেখা যায় যে সেই মাদার বাচ্চা সবসময় একটা পেটের মধ্যে অবস্ট্রাকশন যেন চলছে, মনে হচ্ছে বোধহয় কিছু সার্জিক্যাল কারণ আছে, হয়তো সার্জারি করে ঠিক করতে হবে, পেটটা যেন কিছুতেই খাবার নামছেই না। সেটাকে আমরা বহু সময় বলি যে মিল্ক প্রোটিন ইনডিউসড এন্টেরোকোলাইটিস টাইপের, পেট ফুলে থাকছে। এবং তারপরে অনেক সময় শুরু হয় যেটা খুবই কমন ফিচার, সেটা হচ্ছে ডায়রিয়া। তারপরে সেটা ডায়রিয়ার মধ্যে আস্তে আস্তে ব্লাডও আসছে, যখন কি হয় এন্টেরোকোলাইটিসের সঙ্গে এন্টেরোকোলাইটিস আর প্রক্টাইটিস হয়ে যায়। তো এইসব জিনিসগুলো যখন হয়, তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যেটা খাওয়াচ্ছি সেটাই কি ঠিক। তখন অনেকেই একটা জিনিস করে, সেটা হচ্ছে যে মিল্ক প্রোটিনটাকে বন্ধ করে সয়া প্রোটিন বেস কোনো কিছু দিয়ে দিয়ে।
কিন্তু ব্রেস্ট মিল্ক আমরা সবসময় খাওয়াতে পারবো। যাদের মারা ব্রেস্ট ফিডিং সম্পূর্ণ বাচ্চাকে করাচ্ছেন তারা জেনে রাখুন, তারা নিজেরা যদি মিল্ক অ্যান্ড মিল্কের প্রোডাক্ট বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা 100% কিউরেবল। অর্থাৎ কোনো প্রবলেম আপনার আর্টিফিশিয়াল কোনো মিল্ক খাওয়াতেই হবে না। কিন্তু যাদের ব্রেস্ট মিল্ক হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, যাদের আর্টিফিশিয়াল মিল্ক কিছু না কিছু ভাবে দিতে হচ্ছে 5 মাসের কমে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য যেখানে হাইপো অ্যালার্জিক মিল্ক সেটা দিতে হয়। অনেক সয়াটা চেঞ্জ করে দেন, কারণ সয়াটা খুব লো কস্ট অপশন। অবভিয়াসলি আমরা সবাই অনেক পয়সা ব্যয় করতে পারি না হয়তো বাচ্চাকে খাওয়ানোর জন্য, কিন্তু এটা মনে রাখবেন অ্যাট দ্য মোমেন্ট আমরা যেটা দেখেছি প্রায় 48% বাচ্চা সয়া প্রোটিনের ক্রস অ্যালার্জি হয়ে যাচ্ছে। তো সেজন্য সবার ক্ষেত্রে কিন্তু সয়া মিল্কটা সেফ হচ্ছে না। আপনি দিয়ে দেখতে পারেন, কিন্তু সয়া মিল্ক অনেকেরই স্যুট করছে না। তখন আমাদের আলটিমেটলি যাদের আর্টিফিশিয়াল ফিডিং দিতে হচ্ছে তাদের কিন্তু হাইপো অ্যালার্জিক ফিডিং এ চলে যেতে হচ্ছে। মনে রাখবেন এই কথাটা, কারণ এটা খুব কমন এন্টিটি। এবং শুধু 5 মাসের কমেই না, 5 মাসের পরেও যখন অন্যান্য মিল্ক ইন্ট্রোডিউস হলো বা মিল্কের প্রোডাক্ট ইন্ট্রোডিউস হলো তখনও কিন্তু এটা তৈরি হতে পারে। এই যে কোনো ফিচার নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করতে পারে। তো আমাদের তখন দায়িত্ব হবে এটাকে আর্লি ডায়াগনোসিস করে তার গ্রোথটাকে নর্মালি নিয়ে এসে এবং তার নিউট্রিশনটা যাতে নর্মালি মেনটেন হয় সেটার চেষ্টা করা। এই বলে আজকে শেষ করতে চাইছি। নমস্কার।